ইস্পাহানি মির্জা পড়ছে মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই সরকারের রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। নতুন সরকারের কাজ অনেকগুলো ক্ষেত্রে সংস্কারের কথা যেমন আছে, তেমনি এর পাশাপাশি রয়েছে বিচার নিশ্চিত করা। জুলাই এবং অগস্টের প্রথম দিকের গণহত্যায় যারা নিহত হয়েছেন তাদের বিচারের প্রয়োজন যেমন রয়েছে, সেই এর পাশাপাশি আহতদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। এই সব কিছু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি থাকছে সরকারের সামনে, সে নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি বিশেষ সম্পাদক বিএনপি এবং ভাইস চেয়ারম্যান বিএনপি এবং ক্ষমা করবেন, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই ডক্টর জাহিদ, আপনার কাছে আসতে চাই। সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে এবং রাজনীতিকে সামনে রেখে আবার নির্বাচন দেয়া এবং তার আগে যে প্রয়োজনীয় সংস্কার সেগুলো নিয়ে কথা হচ্ছে। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যৌক্তিক যে সংস্কারগুলো করা প্রয়োজন এবং কতটুকু করা প্রয়োজন এবং কতদিন পরে নির্বাচন হতে পারে, সে আলোচনাগুলো সামনে এসেছে। আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। মানে এখন প্রধান চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয় হয়ে দাঁড়িয়েছে যে একটা রোড ম্যাপ, এবং এই রোড ম্যাপটা আমরা যেভাবে দেখি না কেন এই আলোচনাটা মাঠে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে চলে এসছে। সেটা হচ্ছে সেনাপ্রধান তার রয়টার্সের সাথে ইন্টারভিউতে যেভাবে বলেছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, তার ইন্টারভিউটাতে দুরকম কথা আছে। আমি ইন্টারভিউটা খুব মন দিয়ে পড়েছি। ওটার একটা জায়গায় আছে যে ভেতরের দিকে ফলোয়িং দ্য রিফর্ম, তারপর ফলোয়িং বলে তারপর বলা হচ্ছে 18 মান্থসের মধ্যে ইলেকশনস হবে। কিন্তু এটার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে উনি সরকারকে সাপোর্ট করবেন যাতে 18 মাসের মধ্যে নির্বাচন হয়, এবং আমাদের দেশের মিডিয়াগুলো সেভাবে ইন্টারপ্রিট করেছেন। এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিউ ইয়র্ক থেকে উনি কিন্তু আবার উনি সেনাপ্রধানকে কোট করে বলছেন যে সেনাপ্রধান বলেছেন, রিপোর্টটা পড়ে দেখার জন্য উনি বলেছেন যে সংস্কারের পর 18 মাস। সো একটা ডিবেট আছে, এবং আমি মনে করি আস্তে আস্তে সরকারকে এই জায়গাটায় ঢুকতে হবে। রাদার আমরা একটু যাই ডক্টর ইউনুস কি বলছেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা দীর্ঘ ইন্টারভিউ হয়েছে ওনার, অনেক ইস্যুর মধ্যে বাংলাদেশ এসেছিল। সেখানে তিনি নির্বাচন নিয়ে এভাবে কথা বলছেন, যেটা উনি ওনার বাংলাদেশে থাকাকালীন ভাষণে বলেছেন যে তারা রিফর্মের কথা বলছেন, রিফর্মের যে কমিটিগুলো আছে তারা 3 মাস পর রিপোর্ট, 3 মাসের মধ্যে, সো এই বছর লাগবে। তারপর আলোচনা করে উনি খুব চমৎকারভাবে নিউ ইয়র্ক টাইমসকে বলছেন যে আমরা তখন অল দ্য স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টি সহ সবার সাথে বসে ডিসাইড করব কতটুকু সংস্কার এই সরকারটা করবে, তার সরকার, এবং কতটুকু সংস্কার একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে যাবে, সেই ডিসিশন নেবেন ডক্টর ইউনুস বলছেন। তারপর তাকে উপস্থাপিকা জানতে চাইছে এরপর কি। তারপর উনি বলছেন তার মানে হলো কিছু সংস্কার উনি করবেন যতটুকু অ্যাগ্রি করে, যতটুকুর কনসেনসাস হয়, তারপর একটা ভোটার তালিকা এবং ইলেকশন কমিশন রিফর্ম করে এটাকে হালনাগাদ করে নির্বাচনে চলে যাবেন। সো টাইম ফ্রেম নিয়ে আলোচনাটার এক ধরনের ভাষা আলোচনা আছে। আমার মনে হয় সরকারের জায়গা থেকে অন্তত এটাও বলা উচিত, ঠিক আছে যে আমরা তো আসলে ডিসেম্বরে যখন রিপোর্ট পাবো কমিশনগুলোর, তারপর আমরা 7 দিন বা 15 দিন লাগবে সবার সাথে কথা বলতে। সো জানুয়ারির মাঝামাঝি আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কতটা সময় আমাদের লাগবে। সো এইভাবে কিছু একটা অ্যাটলিস্ট বলা উচিত। আমরা সমস্যা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো সরকারের দিক থেকে স্পেসিফিক টাইম ফ্রেম বলা হচ্ছে না, বা টাইম ফ্রেম স্পেসিফিক বলছি না, মানে রোড ম্যাপ, যে রোড ম্যাপটার কথা এই যে আপনি নিউজে পড়লেন, বিএনপিও বলছে বা সাধারণ মানুষের কাছেও যারা আগ্রহ আছে যে এটা কতদিন, কারণ এটা আস্তে আস্তে আসতে হবে যে দলগুলো নির্বাচন করবে তাদের নিজস্ব প্রস্তুতির প্রশ্ন আছে, তারা কতটা সময় পাবে, সেই অনুযায়ী তার পরিকল্পনা সাজাবে, সব কিছু আসলে মাঠে চলে আসে তার জন্য স্বাভাবিক। আমাদের জেনুইন একটা নির্বাচনী রাজনীতি থেকে বাংলাদেশ দূরে ছিল, বহু বছর হয়ে গেল। 8 সালের নির্বাচনের পর সেই অর্থে বাংলাদেশে তো কোনো নির্বাচন হয়নি। সুতরাং এই যে লম্বা একটা গ্যাপ আছে, এই সময়ের মধ্যে এই প্রসেস, এই চিন্তা, এগুলো আসতে হবে। দৈনন্দিন কাজ সরকারের করতে হবে, সেগুলো করার সাথে সাথে আমি মনে করি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ফিরে এসছেন। উনি দেশে অ্যাবসেন্ট থাকা অবস্থায় সেনাপ্রধান ওই ইন্টারভিউটা পাবলিশ অ্যাটলিস্ট হয়েছে, এটা হয়তো আগেই হয়েছিল। সো সরকারের দিক থেকে তারা পুরো উপদেষ্টা কমিটি বসে তাদের দিক থেকে প্রাথমিক আলোচনা করে জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে কিছু বক্তব্য দেওয়া দরকার আছে মনে করি। এই ইমিডিয়েট চ্যালেঞ্জটা তাদের প্রাথমিকভাবে ফেস করা দরকার। জি, ধন্যবাদ। ডক্টর রিপন, আপনার কাছে আসতে চাই।
বিএনপির চিন্তাটা কি? বিএনপির তরফ থেকে কখনো তারেক রহমান বলছেন যে যতটুকু সময় দরকার এই সংস্কারের জন্য সেটির জন্য তার প্রস্তুত, আবার নির্বাচনের ব্যাপারেও এক ধরনের তাগাদা আপনাদের কোনো কোনো নেতার মুখ থেকে মাঝে মাঝে শোনা যায়। এই যে অবস্থাটা বিএনপির, সেক্ষেত্রে আপনাদের কি নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে রোড ম্যাপের ব্যাপারে যে আপনারা সরকারের কাছ থেকে এইভাবে চান? ধন্যবাদ আপনাকে। মানে আপনি যেভাবে জিনিসটা বললেন তাতে মনে হচ্ছিল বা মনে হতেই পারে যে এ কাইন্ড অফ হারিয়ে আছে, আমাদের তাড়াহুড়ো আছে। এটা কিন্তু না। আমরা মনে করি যে দেশটা তো আসলে পলিটিক্যাল পার্টির থেকেই তো একটা গভর্নেন্স আসবে। তো যেহেতু পলিটিক্যাল গভর্নেন্সের প্রশ্নটা জড়িত, সেক্ষেত্রে নির্বাচনও জড়িত থাকবে। নির্বাচন ইস্যুটা তো আমাদের তো দীর্ঘদিনের সংকটটা কি নির্বাচন থেকেই, কিন্তু একটা ভালো নির্বাচন না হওয়ার কারণে সরকারটা জবাবদিহি ছিল না। এবং আপনি যদি বলেন যে আপনার এই যে সরকারটা মানে যে বদলে গেল, মানে আমাদের দেশের ছাত্র জনতার মানে মানুষের মানে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানই আমি বলবো, কারণ কারা নাই এই অভ্যুত্থানে যুক্ত ছিল, সবাই তো। সুতরাং এইটা খুব সাধারণ ঘটনা না। সারা পৃথিবীতে আপনি অনেক উদাহরণ পাবেন যে মানে হেড অফ দ্য গভর্নমেন্ট পালিয়ে গেছে। এমনকি নিকট অতীতে 2 বছর আগেই শ্রীলঙ্কাতে ও দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, আমরা দেখেছি। কিন্তু এন্টায়ার ক্যাবিনেট, গোটা পার্লামেন্ট, সচিবালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের হাই আপস, স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগের একেবারেই ইউনিয়ন পর্যায়ের নেতাগোতা সহ, মানে চেয়ারম্যান যা আছে, এরকম পালিয়ে যাওয়ার মানে একেবারে দলবদ্ধভাবে যে মানে পালিয়ে যাওয়ার ইতিহাস শুধুমাত্র 2024 সালে পৃথিবীতে হয়েছে। আর আর পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজির পাওয়া যাবে না। তো সুতরাং এটা একটা বিশেষ ধরনের পরিস্থিতি আসছে। এবং এই বিশেষ ধরনের পরিস্থিতিতে এই যে আপনার মানুষের যে আকাঙ্ক্ষাটা, একটা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার ব্যাপার আছে। সবচেয়ে মানে আপনার বর্তমান সরকারের জন্য সবচেয়ে ভালো দিক যেটা, তাদের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এই যে আমাদের ছাত্র সমাজ, সাধারণ মানুষ যে মানে সমাজের পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, একটা ভালো নির্বাচন, যাবতীয়, অর্থাৎ আপনি যদি সংস্কার, মোটা দেখে যে সংস্কার শব্দটি ব্যবহার করি, এটার ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ ভালো ঐক্যমত আছে। আমাদের পার্টি 2017 সালেই আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু ভিশন 2030 ডিক্লেয়ার করেছেন 7 বছর আগে। সেখানে কিন্তু অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি। আচ্ছা, তারপরে আমরা 2021 সালে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি কিন্তু 31 দফার একটা রাষ্ট্র মেরামত সংস্কার যে নামই ডাকেন না, কারণ আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে, আমাদের দৃষ্টিভঙ্গি সেখানে প্রকাশিত হয়েছে। এবং আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান ক্যাটেগরিক্যালি বলেছেন যে ওই 31 দফার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিষয়টা হচ্ছে যে এটা একটা সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। রাষ্ট্রের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যেটা আপডেট করা দরকার, যেটা সামনে চলে আসবে অন্যদের সবার সাথে আমরা আলোচনা করে সেই জিনিসগুলো আমরা এগিয়ে নেব। অর্থাৎ কাজটা কিন্তু সরকারের জন্য খুব দূরহ না। অর্থাৎ সমাজের সকল শক্তিই কিন্তু এই কাইন্ড অফ রিফর্ম চাচ্ছেন তারা। একটা ভালো নির্বাচনের জন্য, একটা ভালো গভর্নমেন্ট যাতে হয়। তো ভালো গভর্নমেন্ট হওয়ার জন্য প্রধানত জিনিসটা কি দরকার? প্রধানত জিনিসটা দরকার দেশে একটা ভালো রাজনীতি, একটা চমৎকার রাজনীতি থাকা দরকার, মানে একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, তাই না? মানুষ সেই রাজনীতির প্রতি মানুষের সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে। তো ভালো রাজনীতি হলে তো আপনি একটা ভালো কি বলে একটা ভালো পার্লামেন্ট পাবেন। ভালো রাজনীতি থাকলে আপনি একটা ভালো পার্লামেন্টারিয়ান পাবেন। ভালো পার্লামেন্টে যদি অনেকগুলো থাকে তাহলে ওর মধ্য থেকে আপনি একটা ভালো সরকারও গঠন করতে পারবেন। যদি ক্রিমিনালসের সংখ্যা যদি অনেক বেশি থাকে, অযোগ্য অপদার্থের সংখ্যা যদি বেশি থাকে, অশিক্ষিতদের যদি আপনার সংখ্যা বেশি থাকে, অথবা দেশের এবং মানুষের প্রতি যাদের দায়বদ্ধতা নেই শ্রেণীর লোকগুলো যদি বেশি থাকে, তাহলে কি হবে? তাহলে ভালো সরকার হবে না। তাহলে ভালো সরকারের জন্য অনেকগুলো ভালো জিনিস দরকার, এবং সেক্ষেত্রে একটা ভালো সরকার হতে পারে। ফাইনালি পলিটিক্যাল গভর্নেন্স ডেলিভার করা যাবে। এখন এই সরকার যদি অনেকগুলো বিষয় নিয়ে যদি মানে কাজে নেমে যায়, যে কাজগুলো আসলে মূলত রাজনৈতিক দলগুলোর করার কথা, তো এই সমস্ত সংস্কারগুলো করে তারপরে যদি নির্বাচনের আয়োজন হয়, খুবই ডিফিকাল্ট হবে। তো মানে ইয়ার্স টুগেদার লাগবে আপনার এই সংস্কারগুলো করতে। তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশের পুরো সংকটের রাজনীতিকে ঘিরে, নির্বাচনকে ঘিরে, তো সুতরাং যত যৌক্তিক সময়ের মধ্যে, মানে এই সময়টা তো আনলিমিটেড হওয়া উচিত না। আপনি আনলিমিটেড টাইমের মধ্যে, এখন যে আমার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা আর্মিকে দিয়ে রেখেছি, আমাদের আর্মির সংখ্যা কিন্তু অনেক বেশি না, 1.5 লক্ষেরও কম। তো
তো এই 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 সামান্য কিছু সদস্য আর্মির সংখ্যা দিয়ে আমি গোটা দেশের এই সংকটগুলো মোকাবেলা করতে পারবো। আমার পুলিশটা ফ্রাজাইল, পুলিশ প্রতিষ্ঠানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার মানে খুব কারণও ছিল, মানে যেইভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছিল সেভাবে একটা পুলিশের মোরালও ভেঙে গেছে। তাহলে আপনার পুলিশ পুনর্গঠন করার ব্যাপার আছে। আপনি চ্যালেঞ্জের কথা বলেছেন, চ্যালেঞ্জ তো আমি যেটা দেখি যে সরকারকে ডিফিটেড ফোর্সের সাথে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে। বিকজ এই গভর্নমেন্ট মানে আন্দোলনের পরবর্তী যে মানুষের আকাঙ্ক্ষার কারণে যে সরকারটি আসলো, এই সরকার তো 4 থেকে লোক নিয়ে আসবে না। ওই জুডিশিয়ারির ওই লোকগুলো, আগের আমলের অ্যাপয়েন্টেড লোকগুলো, ওই বাজে প্রক্রিয়ার মধ্যে রিক্রুটেড লোকগুলো, প্রশাসনের লোকগুলো, মানে যারা একেবারে মানে আওয়ামী বন্দনা গান ঠান গেছেন, নেচেছেন, আবার এই পতিত সরকারের সহযোগী ব্যবসায়ী, তাদের সহযোগী আমলাতন্ত্র সবই তো আছে। এই লোকগুলোকে নিয়ে, এই ডিফিটেড ফোর্সকে নিয়েই এই সরকারকে চলতে হচ্ছে। এর কি কোনো বিকল্প ছিল? এর কোনো বিকল্প ছিল না, এটাও সত্য। এখন বিএনপির জন্য আরও বড় চ্যালেঞ্জ, যেটা আমি মনে করি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ, যদি একটা ভালো নির্বাচন হয়, যেহেতু আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, খুব স্বাভাবিকভাবেই জনগণ ধারণাই করতে পারে, আশা করতেই পারে যে বিএনপি উইল ফর্ম দ্য নেক্সট গভর্নমেন্ট, বিএনপি ফর্ম করবে, সেটাই করার কথা। কিন্তু বিএনপিকে তো একই ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু উত্তরাধিকারের সূত্রে এই যে আমরা মানে একেবারে দলবাজ অনেকগুলো মানে জুডিশিয়ারি বিচারক, মানে এই সরকারও পেয়েছে, আমাদের 2 বছরের মধ্যে তো অনেকেই রিটায়ার করবে না, এগুলো এই কাঁধে আমাদের কাঁধেও আসবে, এই অ্যাডমিনিস্ট্রেশনে এই লোকগুলো আমাদের কাঁধেই আসবে। এইগুলোকে নিয়ে চলা, মোকাবেলা করে, মানে খুব দক্ষ নাবিক না হলে, যদি বলি যে আপনার খুব মানে দুষ্ট গরুকে যদি আপনার সামলাতে হয়, তাহলে ভালো মানে কি বলে ভালো রাখালও লাগবে, যে ওই দুষ্ট গরুকে সামলে মানে ওকে যেভাবে ইচ্ছা ডানে বামে নেওয়া যাবে, তা না হলে তো আপনি আপনারা মনে করেন যে বিএনপির সেই সক্ষমতা আছে? ওয়েল, আমি মনে করি আমাদের অনেক প্রাজ্ঞ নেতা আছেন, পোড়খাওয়া নেতা আছেন, দক্ষ নেতা আছেন, উচ্চ শিক্ষিত নেতাও আছেন, এবং যারা কমিটেড টু দ্য পিপল, কমিটেড টু দ্য নেশন। আমি মনে করি নিঃসন্দেহে আমরা একটা ভালো সুশাসন আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ ভবিষ্যতে। ডক্টর জাহিদ, আপনার কাছে ফিরে আসি। ডক্টর রিপন বেশ নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় আসছে। আপনি আরেকটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে, নেতা হিসেবে কি মনে করেন? এবং এর পাশাপাশি এই যে মূল যে প্রশ্নটি, যে পরাজিত শক্তির আমলাতন্ত্র, পুলিশ এবং অন্যান্য ব্যবসায়ীরা যারা এই পরাজিত শক্তির সাথেই ছিলেন এবং তাদের যে কর্মকাণ্ড তার একরকম অংশীদারেরা, তাদের নিয়ে এই সরকারকে চলতে হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো খানিকটা চলতে হবে, সেই ব্যাপারে আপনার চিন্তাভাবনাটা কি? আমি একটা জিনিস মনে করি যে ধরনের পদক্ষেপ, মানে আপনি যেসব পদক্ষেপ নিচ্ছেন আমার কাছে কখনো অ্যাডিকুয়েট মনে হয়নি। মানে সম্ভাবনা আছেই এবং এটা সত্য, কারণ আপনি কয়েকটা লেভেল চেঞ্জ করবেন। কিন্তু আমি একটা জিনিস মনে করি, আমি দেখতে চেয়েছিলাম আপনি অন্তত কিছু জায়গায় কাজ করছেন। আমি একটা উদাহরণ দিই। ক্যাবিনেট সেক্রেটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটা, মানে সবচেয়ে প্রিভিলেজড পদ। আপনি অতি খাতিরের মানুষ না হলে ওই সেক্রেটারি হবেন না। তো এটা আমরা জানি, শুধু ক্যাবিনেট সেক্রেটারি না, গত সরকারের সময়ে কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব প্রিভিলেজ ছাড়া হননি, অবশ্যই পর্যায়ে। তো এখন আপনি এদেরকে সবাইকে রেখে দিচ্ছেন, মানে আপনি পারবেন না, পেরে উঠবেন না, কঠিন হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এই চেষ্টা কি করতে দেখছি। আপনি বলবেন যে অ্যাডিশনাল সেক্রেটারির মধ্যেও তো সবই তারাই আস্তে আস্তে উপরে উঠেছে, হতে পারে, কিন্তু এর মধ্য থেকেই চেষ্টা করলে পারা যাবে না একেবারে, বা বেটার কিছু করা যেত না আমি মনে করি না। অন্তত একটা মেসেজ দিতে পারতেন। পুলিশে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে। আমাদের একটা প্রবলেম আছে, আমি প্রায় বলছি, পুলিশের ওপরে যাবতীয় দায়িত্ব পড়ছে, কারণ পুলিশ মাঠে আপনাকে আমাকে গুলি করেছিল, পুলিশ টর্চার করেছিল, মামলা করেছিল। সো ওই রেজিম ক্ষমতায় থাকার পেছনে পুলিশের বিরাট রোল ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে বেসামরিক আমলা, আমাদের সিভিল ব্যুরোক্রেসি, তাদের ইকুয়াল রোল ছিল না নিঃসন্দেহে। অথচ মজার ব্যাপার আমরা দেখছি তারা অলমোস্ট ইনট্যাক্ট, তাদের কাউকে তেমন কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। আমাদের যে ডামি নির্বাচনগুলো হয়, আমাদের যে রাতের ভোটের নির্বাচন হয়, রিটার্নিং অফিসার কারা ছিল? প্রশাসনের লোকজন। আমরা কি স্টিল আইডেন্টিফাই করেছি? আমি বহু জায়গায় বলেছি কথাটা, আমি আবারও বলতে চাই, 18 সালের 64 জন রিটার্নিং অফিসার কে কোথায় আছে আমরা কি জানি? তার বিরুদ্ধে কি কিছু করেছি? আমরা কি দেখাতে পারতাম না যে এই 64 জন রিটার্নিং অফিসার ছিল জেলাতে, তারা এখন এই পর্যায়ে আছে, আমরা তাদেরকে এই ব্যবস্থা নিয়েছি তাদের প্রতি? সো আপনি তো ওগুলো করছেন না। ওগুলো যখন করছেন না তখন হবে। আর আমি একটা কথা খুব খোলাখুলি বলে ফেললাম, সরি এভাবে বলার জন্য,
মানে কেউ কেউ বলে সবাইকে সরিয়ে দিলে চলবে কেমনে, মানে ওনারা থাকার পরও কি এমনি, এই সরকারের কথা বলছি না, বাংলাদেশ তাদের শাসনে প্রশাসনে খুব ভালো চলেছে? কোন দিন খুব ভালো চলেছে বাংলাদেশ? আমি মনে করি প্রত্যেককে সরিয়ে 1-2 ধাপ নিচের মানুষকে যদি আপনি বসিয়ে দেন, বাংলাদেশ খারাপ কিছু চলবে না, কারণ বাংলাদেশ ভালো চলে নাই এতদিন। আই এম সরি টু সে, কিন্তু এই দেশে তো আমরা বসবাস করি এবং খুব মনোযোগ দিয়ে এই দেশ অবজার্ভ করার চেষ্টা করেছি। আমি কোনোদিন দেখি নাই আমাদের এই আমলাতন্ত্র দেশকে অনেক কিছু উপহার দিয়েছে, দেশে চমৎকারভাবে চালিয়েছে, নো। সুতরাং ওই পদক্ষেপগুলো নিলে রাদার ভালো হবে। আর আমি একটা জিনিস মনে করি, পলিটিক্যাল সরকার হলে একটা সুবিধা থাকে সব সময়, সেটা হলো বিশেষ করে যে দলটা ক্ষমতায় আসবে সেইটা যদি নির্বাচনের মধ্যে আওয়ামী লীগও আসতো বা বিএনপি আসতো, তাদের কিন্তু একটা বড় জনভিত্তি থাকে। ফলে ওই মানুষগুলোর তার কথা শোনা, তার কথা ফলো করার টেন্ডেন্সিটা বেটার থাকে। এটা হয় কারণ এখনো যে সরকারটা এসছে, আমরা কিন্তু এই সরকারের পেছনে খুব স্ট্রংলি আছি এবং আমিও মনে করি যে সরকারের ভোটে আসেনি, কিন্তু এর ম্যান্ডেট আছে। কিন্তু দিনের শেষে তারা জানে এই সরকারের আসলে মাঠে তেমন কোনো মেজর ফোর্স তার নাই যে তার জন্য যে কোনো সময় দাঁড়াতে পারে। আমাদের এই অঞ্চলের, বিশেষ করে আমাদের দেশের রাজনীতি প্রশাসন এভাবেই চলে। একটা পলিটিক্যাল সরকার যখন ক্ষমতায় আসবে, তখন কিন্তু তার মাথায় কতগুলো চিন্তা ঢুকে যাবে যে এই সরকারটা এত দিনের জন্য। এখন খেয়াল করুন, আবারও টেনিওরের প্রশ্ন। ইভেন এই সরকারটা যদি বলে যে তারা এতদিন ক্ষমতায় থাকবে, এতদিন পর তারা নির্বাচন, এই মেয়াদের প্রসঙ্গে একটু বিরতির পরে আপনার কাছে ফিরে আসি। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম ডক্টর জাহেদ, আপনার কাছে সময়ের যে রোড ম্যাপ হতে পারে সেটা নিয়ে কথা বলছিলাম। আমি রোড ম্যাপ নিয়ে বলছিলাম না, আমি সময়ের কথাটা এবার আনছিলাম একটা কারণে, সেটা হলো এই যে সরকারটা কতদিন থাকবে, এটাও আসলে প্রশাসন বা অন্যদের ওপর একটা প্রভাব ফেলবে। ধরুন তারা যদি মনে করেন এই সরকার খুব বেশি দিন টিকবে না, এই সরকারকে একটা পর্যায়ে সরকার খুব ভালো না পেরে, বা তারাও পারতে দেবেন না, তাকে এমন পরিস্থিতি তৈরি করবেন ফলে সরকার একটা নির্বাচন দিক বা কিছু করে তাকে দ্রুত চলে যেতে হবে, তাহলে তো আপনি ওই সরকারের সাথে খুব ভালো কমপ্লাই করবেন না, তাকে খুব বেশি সাহায্য করবেন না। সুতরাং ওই কারণেই বলছি যে সরকারের মানে ইলেকশনের রোড ম্যাপ বা তার ডিউরেশন কত হতে পারে, এটাও এই যে এখন যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে বলে আমার মনে হয়, সেটা এই সরকারের অধীনে। কিন্তু ওই যে কথাটা আগে মানে ব্রেকের আগে বলছিলাম, একটা পলিটিক্যাল সরকারের, একটা নির্বাচিত সরকারের যে ধরনের গ্রাউন্ড থাকে, স্ট্রং গ্রাউন্ড থাকে, তার যে অথরিটি থাকে, আমরা যত যাই বলি না কেন এই সরকারের অথরিটি আছে, কিন্তু এই সরকারটা অথরিটিটা সেইভাবে ব্যবহার করতে জানে না, করতে পারছে না। আমরা খেয়াল করব নানা সিদ্ধান্ত তারা নিচ্ছেন এবং বহু ক্ষেত্রে তারা সিদ্ধান্ত থেকে সামান্য কিছু সমালোচনার ফলে সরে চলে আসছেন। আমি ধারণা করি সরকার মনে করছেন যে মাঠে যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে যায় তাহলে তারা কি করবেন। নিশ্চয়ই তারা শেখ হাসিনার মতো পুলিশ দিয়ে গুলি করিয়ে, পুলিশকে দিয়ে এখন গুলি করানোও সম্ভব না, কিন্তু সেটা সম্ভব হলেও তারা সেটা করতেন না ডক্টর ইউনূসের সরকার। ফলে যেটা হলো, সরকারের যে অথরিটি নাই সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এক্সপোজড হওয়া শুরু হয়ে গেছে। তো এইরকম একটা সরকারের সাথে, সরকারের কথায় আমলাতন্ত্র, প্রশাসন, পুলিশ তারা যে খুব ভালো কাজ করবে তা না। সুতরাং যে সরকারটাকে আমরা প্রথম দিন থেকে বলছি, আমরা আজও বলছি যে আপনাদের আসলে ম্যান্ডেট আছে, ভোটের ম্যান্ডেটের চাইতে কম না, টু সাম এক্সটেন্ট রক্তের ম্যান্ডেট আছে। মানুষ গণ অভ্যুত্থান করে, আমি নিজে এটা নিয়ে বহুবার কথা বলেছি শুরুর দিকে, যে কারো টোনের মধ্যে যেন না থাকে যে এটা 1-11 সরকারের মতো একটা সরকার। নো, ওইটা একটা কু ছিল, সিভিল ফেস রেখে মিলিটারি ক্ষমতা নিয়েছিল, আসলে সোজা সাপটা কথা। এটা একেবারেই তা না। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, 2-3টা ফরেন মিডিয়াও আমাকে জিজ্ঞেস করেছে যে এটা তো কু এবং ভারত থেকে এই ক্যাম্পেইন চালানোর চেষ্টা হচ্ছে। এটা একেবারেই না, কিন্তু ওনারা তো সেই অথরিটি তৈরি করতে পারছেন না। অপরাধ হচ্ছে বিভিন্ন জায়গায়, সব জায়গায় পেরে উঠবেন না, কিন্তু আপনাকে দেখাতে হবে 2-4টা জায়গায়, 5টা জায়গায় যে আপনি অ্যাকশন নিচ্ছেন, খুব টাফ অ্যাকশন নিচ্ছেন। সো আমি মনে করি আমলাতন্ত্র, এরা তো খুব পুরনো মানুষ, ওনাদের যোগ্যতা কতদূর জানি না, কিন্তু এই যোগ্যতা খুব ভালো মতো তৈরি হয় যে কার সাথে ঝামেলা করা যাবে, যাবে না, কার কথা শুনতে হবে, হবে না। ওভার দ্য ইয়ার্স তারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং এই সরকার ধীরে ধীরে তার অথরিটি যখন ছেড়ে দেয়, যেমন ধরুন পাঠ্যপুস্তকের যে কমিটি তৈরি হয়েছে ইভ্যালুয়েশনের জন্য, মানে আপনি কমিটি করে ফেলেছেন এমনি উইদাউট এনিথিং, সমালোচনা এসছে, আপনি সমালোচনা হওয়ার সাথে সাথে ওটা বাতিল করলেন এবং যে ব্যাখ্যা দিলেন শিক্ষা উপদেষ্টা, মানে এটা আর কি ইনএফিশিয়েন্সি। মানে ওনার ব্যাখ্যা যদি সঠিক করি, বলছেন আমরা প্রাইমারিলি নিজেদের মধ্যে কথা বলছিলাম, পরে এটা চলে গেছে।
এটা পূর্ণাঙ্গ তালিকা না, এটা চূড়ান্ত তালিকা না, তাই আমরা এটা বাতিল করেছি। মানে আপনি একটা সরকার যে এইরকম একটা কাজ করছেন, ফলে এগুলো যখন দেখা যায় দুদিন পর আসলে আর কেউ কিছু পাত্তা টাত্তা দেবে না, এবং সচিবরা বসে বসে, এই যে আমরা যে আলাপটা করছিলাম, তারা বসে বসে দেখছেন তো এই সরকারটা আসলে কেমন কি। তাই যদি হয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন একজন প্রথমে, তাকে নিয়ে হ্যাঁ তিনি কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, অনেকের কাছে ভালো লাগবে না, শোরগোল হলো, তাকে সরিয়ে দিলেন, অন্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কারণ আমরা বুঝি, সরিয়ে দিলেন। তো তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটা যে আপনার আসলে নিজস্ব কোনো অবস্থান নেই। এই সরকার কিন্তু পদে পদে একটার পর একটা, এর সাথে এখন এই যে পাঠ্যপুস্তকের এটা যুক্ত হলো, এটা যদি সামনে চলতে থাকে পরিস্থিতি আরও খারাপ হবে, এবং রাজনৈতিক দলগুলো এই জায়গায় তাদের অথরিটি দেখাতে পারে যদি নির্বাচিত হয়ে আসে, তাদের সে গার্ডস থাকে, কারণ তাদের দেশের সর্বোচ্চ সব জায়গা পর্যন্ত তাদের মানুষজন আছে, তাদের ওই শক্তির জায়গা আছে। এবং কিন্তু আপনারা যেটা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট আছে এবং রাজনৈতিক যে সমর্থন সেটাও রয়েছে, সেক্ষেত্রে এই সমর্থনটা কাজে লাগাতে পারেন তারা কিভাবে? রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সংশ্লেষ সেটা তারা কিভাবে বাড়াতে পারেন? সংশ্লেষেরও আগের কথা বলি, প্রথম কথাটা হচ্ছে আপনার তো আগে ফিল করতে হবে যে আপনার এই অথরিটিটা আছে। আমি দেখছি, আই এম সরি টু সে, অনেকে তো আগে তত্ত্বাবধায়ক সরকারে কাজ করেছেন। এটা যে তত্ত্বাবধায়ক সরকার না, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ, ওনাদের অ্যাটিটিউডে কিন্তু আমি ওটা দেখি না, একেবারেই দেখি না। হওয়ার কথা ছিল, অনেকে তত্ত্বাবধায়ক সরকারই মনে করছেন সম্ভবত এটাকে, আমরা 3 মাস থাকবো, কোনো রকম একটা নির্বাচন করে চলে যাবো, আমরা মেজর কিছুতে এনগেজ করবো না। আমরা বলে তো পারিনি, ইভেন বিএনপিও আজ পর্যন্ত এই সরকারের মানে সবচেয়ে বড় যে শক্তি, মানে এই মুহূর্তে আওয়ামী লীগও ইভেন বলছেন এই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই, তাদের সংখ্যা আমরা বাদই দেই। আর কেউ কি বলছে যে সরকার তুমি এখনই নির্বাচন দিয়ে যাও? তো এর চেয়ে বড় ম্যান্ডেট আর কি প্রয়োজন আছে? কিন্তু তারা নিজেরাই সেটা ফিল করছে না সামহাউ। একটা কথা শুরুতে ছিল, এই আলাপটা শুরুর দিকে ছিল এবং কেউ কেউ বলেছেন, আমি মনে করি এটা ভালো হতো, মানে এই মুহূর্তে যদি একটা জাতীয় সরকারের মতো কিছু হতো, এই যে সরকারটা হলো একেবারেই এটা একটা মিক্সচার যদি হতো, এইরকম মানুষ আছে, তার সাথে রাজনীতি থেকে আসা মানুষ, কারণ আপনি যখন মানুষকে ডিল করেন, মানুষকে হ্যান্ডেল করেন, তখন কিন্তু একটা ডিফারেন্ট অথরিটি তৈরি হয়, আপনি ডিফারেন্ট স্কিল তৈরি হয়। এজন্যই সারা পৃথিবীতে রাজনীতিবিদরা দেশ চালান। সবচেয়ে টেকনিক্যাল মন্ত্রণালয়গুলো টেকনিক্যাল মানুষ নিতে হবে, নট নেসেসারিলি। যেমন আমাদের দেশে অদ্ভুত কারণে অর্থমন্ত্রী সব সময় দেখবেন মানে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষজনকে নেয়ার চেষ্টা থাকে, বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যিনি এটাই আছেন। ভারতের প্রণব মুখার্জি খুব দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন, উনি কিন্তু অর্থনীতি ব্যাকগ্রাউন্ডের মানুষ না। সুতরাং অনেক জায়গায় এই চর্চা আছে। সো রাজনীতিবিদরাই এটা করবেন, এরকম একটা থাকে। আমি মনে করি দলগুলোর সাথে আমি জানি না তারা এরকম কোনো ভবিষ্যতে চিন্তা করবেন কিনা, তার চেয়ে অন্তত একটা কাজ করা জরুরি, রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমাগত এনগেজমেন্ট, মত বিনিময়, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ। উনি মনে করতে পারেন যে রাজনৈতিক দলগুলো তো দেশ ভালো চালান নাই, হতে পারে, কেউ বলতে পারেন, আমরা তো তাও দেখছি না। আর আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই সরকার তো কেয়ারটেকার সরকার না। এরা যে কেয়ারটেকার সরকার, তাদের চরিত্রে আছে, তাদের আচরণে আছে। আমি আরেকটা প্রমাণ দেই, আপনি 20 জন বা 21 জন উপদেষ্টা দিয়ে কিভাবে এই দেশটা চালাবেন? বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে এক একজন উপদেষ্টা বসে আছেন, তারা প্রত্যেকে এগুলো নিয়ে ওভারবার্ডেন্ড হয়ে আছেন। তো আগে কি ছিল, 10 জন উপদেষ্টা কেয়ারটেকারে ছিল, কারণ আপনি 3 মাস থাকবেন, আপনি একটা ইলেকশন করে চলে যাবেন, আপনি রুটিন জবের বাইরে কিছু করবেন না। আপনি বলছেন আপনি এত কিছু করবেন, সংস্কার করবেন, এবং মোটা দাগে একটা লম্বা সময় ক্ষমতায় থাকবেন, সময় 1.5 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, হোয়াট এভার ইট ইজ। তো তাহলে আপনি 20 জন নিয়ে বসে আছেন কেন? আপনার চরিত্র, আপনার আচরণ কিন্তু বলছে যে আপনি আসলে এই দেশটাকে ভালোভাবে গভর্ন করতে চান। আমি আপনাকে জিজ্ঞেস করি, একটা নিয়মিত সরকারের যে পরিমাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের সংবিধান অনুযায়ী সবাই মন্ত্রী, তো এরকম যদি আরও 20 জন, 25 জন, 30 জন তারা নেন, কি কাদেরকে নেবেন, সেটার সাথে পলিটিক্যাল মানুষজনকে মিক্স করবেন কিনা পরের ডিবেট। এটা যদি নেন, রাষ্ট্রের কি অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু আপনি যদি সার্ভিস ডেলিভারি করতে পারেন, মানুষ কি সেটা অ্যাকসেপ্ট করবে না? কারণ আমরা এই প্রত্যাশা এই সরকারের কাছে করি, এবং আমরা বিশ্বাস করি এই যে উপদেষ্টা পরিষদ আছে, তারা কি ওখানে টাকা কামানোর জন্য এই 20 জনও নেই, ভবিষ্যতে যাদেরকে নেওয়া হবে তারাও সেটা করবেন না। তারা জনগণ জানবে তার পেছনে তার বেতন ভাতা এবং সুযোগ সুবিধার জন্য যে খরচ, ওটুকুই খরচ হচ্ছে, তার বিনিময়ে যদি সে বেটার সার্ভিস পায়, কেন সে সেটা করবে না? সো এরকম নানান রকম সংকট আসলে আমরা দেখছি, যাতে আমরা সরকার সাফল্য ব্যর্থতা পরের কথা, কিন্তু আমরা দেখতে চাই যে সরকার
মানে এনগেজ করছে, সরকার অ্যাকশনে আছে। জি, ডক্টর রিপন আপনার কাছে আসি। আপনাদের তরফ থেকে তো বারবারই বলা হচ্ছে যে এই সরকার যে সংস্কারের কথা বলছে সেগুলোতে আপনাদের সমর্থন রয়েছে। বিএনপি এই প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করতে পারতো, আপনারা কি কি করতেন বা সেই অংশগ্রহণের প্রক্রিয়াটা কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে কি হতে পারতো সেটা তো পরের কথা। বর্তমান কাঠামোতে সেই হওয়ার সুযোগটা অনেক কম। মানে যে জাতীয় সরকারের রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা ডক্টর জাহেদ বলছেন, তার ব্যাপারে কি আপনাদের সমর্থন আছে? সেটা আমি আপনাকে, আমাদের তো এমনি একটা কনসেপ্ট আছে যে আমরা নির্বাচনের পরে আমাদের সাথে যারা আমরা একসাথে আন্দোলন করেছি, একটা লক্ষ্যে আন্দোলন করেছি, তাদের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই, অর্থাৎ সবাইকে নিয়ে আমরা কাজ করব, সেটা তো আছেই। কিন্তু এখন আমি ডক্টর জাহিদের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাই। যেমন ধরুন, এই সরকারের জনভিত্তি নিয়ে কোনো সংকট নেই, বরং অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়েও এই সরকারের জনভিত্তি অনেক বেশি। যেমন ধরুন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এন্টায়ার আওয়ামী লীগ অ্যান্ড দেয়ার অ্যালাইড ফোর্সেস তারা বিএনপির বিরোধিতা করেছে, বা যখন আওয়ামী লীগ ছিল তা বিএনপি অ্যান্ড আদার অ্যালাইড ফোর্সেস তারা ওই গভর্নমেন্টের বিরোধিতা করেছে। মোটা দাগে আওয়ামী লীগ অ্যান্ড তাদের বেনিফিশিয়ারিজ ছাড়া, সোজা কথা, ডান বাম মধ্য মানে 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 ধর্মীয় কে না ডক্টর ইউনূসের গভর্নমেন্টের পেছনে নাই, সবাই তো আছে। সুতরাং তার তো জনভিত্তি নিয়ে তার কোনো সংকট নেই। সংকট যেটা হচ্ছে, যেটা প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার ডিফিটেড ফোর্সকে নিয়ে তাকে চলতে হচ্ছে। এখন এটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন, যেটা ডক্টর জাহিদ খুব রাইটলি বলেছেন, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তার এনগেজমেন্ট বাড়াতে হবে, পরামর্শ নিতে হবে। আমরা এই সংকটগুলোকে আমরা কিভাবে পলিটিক্যাল পার্টির গভর্নমেন্টাল আমরা কিভাবে হ্যান্ডেল করতাম, এই যাবতীয় পরামর্শ তো আমরা দিতেই পারি। যেহেতু আমরা মনে করি যে বর্তমান গভর্নমেন্টটা হচ্ছে আমাদের আন্দোলনের আউটকাম, স্ট্রেইট আমি মনে করি বাংলাদেশের আমাদের মনে বিএনপির কথা বলছি না, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে যে একটি নতুন পরিস্থিতি, একটা যেটা এখনকার ছেলে মেয়েরা অনেকেই বলছে একটা নিউ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছে, তো সেই নিউ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্সপেক্টিভে নিঃসন্দেহে আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই সরকারের একটা এনগেজমেন্ট হতেই পারতো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে 6টা কমিশন করে তাদের রিপোর্টের ভিত্তিতে তারপরে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে, এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে কি, যে এটা অনেকটা মনে হচ্ছে যে আপনার কনসাল্টিং মানে এখানে তো অনেকে তো এনজিও রিপ্রেজেন্টেটিভ আছেন, এনজিও কর্তারাও আছেন এখানে, তারা যেটা করেন, দেখা গেল যে আপনার একটা কনসাল্টিং ফার্ম বা যে এই ধরনের কোনো ফার্ম একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করেন, একটা স্টাডি, একটা ফাইন্ডিংস তৈরি করেন। এখানে বিষয় তা না, তারা একটা 3 মাস 4 মাসে তারা একটা কমিশনে একটা কিছু ফাইন্ডিংস করবেন, একটা রিপোর্ট দেবেন, তারপরে সেটা নিয়ে আলোচনা। হোয়াই নট বিফোর? কমিশনটা কমপ্লিটলি ফর্ম করার পরে তারপরে তো বসা উচিত সবার সাথে, অল স্টেক হোল্ডারদের সাথে তাদের বসা উচিত আমি মনে করি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, শ্রেণী পেশার লোকজনের সাথে বসা উচিত, তারপর তাদের ধারণাটা নেবেন যে তারা কি ভাববেন, যেহেতু এটা ইমপ্লিমেন্ট আলটিমেটলি লং টার্মে তো পলিটিক্যাল পার্টির মধ্যে পলিটিক্যাল গভর্নমেন্ট এটা ইমপ্লিমেন্ট করবেন বা ক্যারি করবেন। সুতরাং আপনি তাদেরকে 3, 4, 6 মাসের জন্য আপনি দূরে রাখলেন, তারপরে আপনারা একেবারেই তাত্ত্বিকভাবে অনেক জিনিসগুলো তৈরি করলেন, 300-400 পৃষ্ঠার একটা রিকমেন্ডেশন তৈরি করলেন, তারপর ওইটাকে বেসিস ধরে তারপর আলোচনায় আসলেন। এটা তো সময় ক্ষেপণ হবে এবং বলা যেতে পারে অনেকগুলোর সাথে আমাদের ডিসএগ্রিমেন্ট হতে পারে বা অনেক কিছুই হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করবো যে যারা আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত সেক্টরে, এমনকি যেগুলো হয়নি বলে শোনা যাচ্ছে হবে, লাইক আপনার মিডিয়া রেগুলেটরি কমিশন থেকে শুরু করে আরও যেগুলো হওয়া উচিত, সমস্ত 6টাই কেন, আপনি 9টা 10টা 12টা সেক্টরে যান, বাড়ান আপনি লোকগুলি যে আপনি ঘোষণা করলেন, একজন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকলেন, বাকি লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। তবে টোটাল কমিশনটা ফর্ম হওয়ার পরে তাদের উচিত হবে, যেটা আমি আগে বললাম, সবার সাথে এনগেজমেন্টে যাওয়া। এই এনগেজমেন্টে না গেলে হবে কি, আমাদের সময়টা নষ্ট হবে। ডক্টর জাহিদ যেটা বলেছেন যে মানুষের ক্ষোভ বাড়বে বা আস্থাহীনতা হবে, সেটা রাইট নাও হয়তো হবে না। প্রোপাগান্ডা অবশ্যই গভর্নমেন্টের বিরুদ্ধে আছে, নিঃসন্দেহে আছে, এবং এই সরকারকে ফেল হতে দেওয়া যাবে না, যেটা আমাদের নেতা তারেক রহমান খুব ক্যাটেগরিক্যালি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ এই সরকার কোনো কারণে ব্যর্থ হয়ে গেলে আমাদের যে আন্দোলনটা, এই যে এত মানুষের রক্ত, এত মানুষের ত্যাগ, তাই না,
এগুলো ব্যর্থ হয়ে যাক, সেটা আমরা নিশ্চয়ই চাবো না। সেজন্য সরকারের প্রতি আমাদের খুব সর্বাত্মক মানে আপনার কি বলে আপনার মানে সহযোগিতা থাকছে। আমরা রাখতে চাই, আমরা এনগেজমেন্ট। আমাদের তো সংস্কার যেগুলো আছে সেগুলো আমাদের ভাবনা নেই, নিশ্চয়ই আমাদের ভাবনা আছে। এইগুলো তো আমাদের কিছু পাবলিশ ডকুমেন্টও আছে, এর বাইরেও তো আমরা আলোচনা করতে পারি উদ্ভূত পরিস্থিতিতে। যেমন আমি আবার একটু পেছনে যেতে চাই, পুলিশ ফোর্সটা একেবারেই আপনার মানে বলা যেতে পারে একেবারে এটাকে এবার ডিসফাংশনাল হয়ে গেছে। ডক্টর জাহিদ বলেছেন যে মানে ওনার সাথে একমত যে আমরা আরও 2টো টায়ার বা 3টে টায়ারের নিচে যেহেতু কাজ শুরু করতে পারতাম, যেহেতু এগুলো ডিফিটেড ফোর্স, এরা এখন সব মনমরা বাহিনী হয়ে গেছে বা মনমরা প্রশাসন। 2 দিন পরে বলবো আগেই তো ভালো ছিলাম যে এক মানুষ বলে, ওই জায়গার মধ্যে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে। আপনি যেমন আর্মিতে আমার শোনা কথা, আমি তাদের বইটি পড়িনি, যে আর্মিতে আপনার চাকরি হলে যে কোনো সব চাকরি চলেও যেতে পারে, এটার জন্য কোনো কোর্ট ফোর্ট জবাবদিহিতা এ সমস্ত কিছু নাই। সোজা কথা, চিঠি লাভ লেটার একটা ধরাই দিলেই বাস গন, বাড়ি চলে যেতে হবে। আপনি এই মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনি চাকরি পাবেন আবেদ আলী কমিশন থেকে আসতে পারেন, মানে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে আপনি আসছেন। এই যে এখন যে আমাদের অদক্ষ কর্মকর্তাগুলোকে দেখি, অনেকের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হবে যেগুলো রিয়েলি মানে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে আসছে কিনা, মনে হয় যেগুলো আবেদ আলী সিভিল সার্ভিস থেকে আসছে, বা আরও নানাভাবে এদের সেই ধরনের দক্ষতা যোগ্যতা প্রমাণিত হয় না। এই লোকগুলো কি 25-30 বছর চাকরি করবে? দুর্নীতি করবে, কিছু বলা যাবে না। অনৈতিক কাজে জড়িত হবে, এদের ভিডিও ফাঁস হবে, অডিও ফাঁস হবে, তারপর আপনি তাদের চাকরিতে রাখতে হবে এবং কি বলে একটু ভর্সনা করে অথবা বেতন একটু কমিয়ে দিয়ে রাখতে হবে। কেন? আপনি আর্মিতে যদি বাড়ি পাঠায় দেওয়ার ব্যবস্থা থাকে, তো আপনার সিভিল প্রশাসনে বাড়ি পাঠায় দেওয়ার ব্যবস্থা থাকবে না কেন? আপনি বলতে পারেন যে ন্যূনতম ডিএস পর্যন্ত আপনি মোটামুটি চাকরিতে রাখতে পারেন, ডিএস অ্যান্ড অ্যাবাভ। এরপর আপনার পারফরমেন্স, আপনার যোগ্যতা, আপনার সততা, এগুলো সব কিছুর উপর নির্ভর করে আপনার পরবর্তী প্রমোশনগুলো হবে, অথবা চাকরিতে থাকবেন অথবা বাড়িতে চলে যাবেন। আরেকটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আপনি নিশ্চয়ই জানেন। ওখানে যখন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে যান, তো তখন কি হন, উনি ওনার পুরো টিমটা নিয়ে যান, তাই না? তা আমার কেন আওয়ামী টিম নিয়ে কেন আমার ক্ষমতায় যেতে হবে? ধন্যবাদ ডক্টর জাহিদ, আপনার কাছে আমি তো ফিরে আসি। মানে জনগণের, আমি তো সোজা কথা দক্ষ যোগ্য লোককে নিয়ে আমি টিম বানাতে পারি। আমার মেয়াদ শেষ হবে, আমি আমার টিম নিয়ে মানে আই উইল গেট আউট। ডক্টর জাহিদ, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে কমিশনগুলোর কথা বলা হচ্ছে এবং কমিশনের প্রধানদের নির্দিষ্ট করা হলো, একজনকে আবার পরে পরিবর্তনও করা হলো, তো এই কমিশনের যে কার্য প্রক্রিয়া, সেখানে একটু আগে ডক্টর রিপন যেটা বলছিলেন যে শুরুতেই রাজনৈতিক দলের সাথে আলাপ করা উচিত বলে আপনি মনে করেন, নাকি তারা নিজেদের মতো করে একটা রিপোর্ট করবেন তারপরে কিছু একটা নিয়ে বসবেন অন্যদের সাথে, কোনটা ভালো? আমি আসলে ওনাদের টার্মস অফ রেফারেন্স এখনো জানি না, কিন্তু আমার ধারণা ওনারা আগেও বসবেন। কারণ কেন বলছি, কারণ সেটা না হলে 3 মাস সময় লাগতো না, এটা আমি ধারণা করছি। কারণ আমাদের নির্বাচনী ব্যবস্থায় কি কি সংশোধন করা দরকার, সেটার জন্য নির্বাচন, ধরুন ডক্টর বদিউল আলম মজুমদার এটা চেয়ার আছেন, উনি এই নির্বাচন নিয়ে ওনার নিজেরই যথেষ্ট কাজ করা আছে, দীর্ঘদিন বলা আছে, আলোচনা আছে। উনি আরো কয়েকজন একমত, আরো অনেকজন মেম্বারকে নিয়ে ওনারা যদি বসেন, এটা 2 সপ্তাহের কাজও না, ঠিক করে ফেলে। একইভাবে সংবিধান সংশোধন নিয়ে দীর্ঘদিন আমাদের ইভেন আমরা টক শোতেও প্রচুর আলাপ করেছি। সো এগুলো ঠিক আছে, এগুলো ওনারা কিন্তু করে ফেলতেই পারতেন 1-2 সপ্তাহের মধ্যে। 3 মাস দেখে আমি ধারণা করি যে তারা অন্য স্টেক হোল্ডারদের সাথেও বসবেন। কিন্তু যেটা হয় পরে আবার ফাইনালটা নিয়ে বসতে এই কারণে হবে, কারণ এখানে দলগুলো, আমি ধরলাম যে বিএনপি গেল, বিএনপির সাথে আলোচনা করে সংবিধান সংস্কার বা নির্বাচনের সংস্কারের জন্য তারা তাদের প্রস্তাব দিল, অন্য অপরাপর দলগুলো গেল, জামায়াত গেল, আমাদের গণতন্ত্র মঞ্চের দলগুলো গেল, গিয়ে তারা তাদের মতো করে প্রস্তাব দিল, সবগুলো নিয়ে একটা তো রিপোর্ট হবে। এরপর আমি ডক্টর ইউনূসকে কোট করছি, উনি বলছেন এর পরের বৈঠকটায় 2টো কাজ করবেন, যে কতটুকু আমরা সংস্কার করতে অ্যাগ্রি করছি, বিশেষ করে তার সরকার কতটুকু সংস্কার করবে সেই ব্যাপারেও একটা কনসেনসাস লাগবে। এবং এটা আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। কোনো সংস্কার আমরা দীর্ঘদিন থেকে বলছি, আপনি চাপিয়ে দিলে সংস্কার আসলে থাকবে না, যত ভালো কিছুই হোক না কেন ওটাকে উড়িয়ে দেওয়া যাবে আপনি পছন্দ না করলে। আমি একটা ছোট উদাহরণ দিই, আমি না ভোটের পক্ষে, কিন্তু আমাদের দলগুলো না ভোট পছন্দ করে নেই। আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো দলকে, ওনারা এটার বিপক্ষে মানে রিপন ভাই আছেন, আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে না ভোটের পক্ষে। আচ্ছা, ওনারা 2 দল মিলে এটা তুলে দিল, না আমরা 2 দল মিলে তুলে দেই না, আমরা বলতে ওরা তুলে দিয়েছে, আমরা হয়তো এই ব্যাপারে আপত্তি করেননি। আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিই। এই যে আমরা 14 সালে বললাম, যদি এই যে
মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেল, সেটা আওয়ামী লীগ বলতো যে কেউ নাই আমরা কি করব। মজার ব্যাপার, কেউ না থাকলে একটা না অপশন থাকতো। 14 সালে কিন্তু ভোট হতে হতো, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো না, কারণ না একটা পক্ষ হতো না। তো এই জন্য বলছি একটা ভালো পদক্ষেপও শেষ পর্যন্ত দলগুলো যেহেতু অ্যাগ্রি করে নাই, কাজ হয় নাই। কিন্তু যে সরকারের কাছে সংবিধান পরিবর্তনের ক্ষমতা ছিল, তারা নিশ্চয়ই না ভোটটাও পাল্টে নিতে পারতেন। না, কিন্তু ওই জন্য বলছি যদি আস্থায় নিয়ে আসা হতো, ওখানে ওখানে পার্থক্যটা কি ছিল? আপনি আস্থায় না নিয়ে একটা করে ফেলেছেন, ওনারা যদি আস্থায় নেওয়ার চেষ্টা করতেন তখনই ওনারা বলতেন না আমরা না ভোট মানি না। এখনো সেটা, সেই কারণে আমি মনে করি ইটস লার্নিং। ডক্টর ইউনূস কিন্তু চাইছেন আস্থা তৈরি করার মাধ্যমে যে আমরা এই সংস্কারগুলো করতে চাই, কনসেনসাস তৈরি করা। আরেকটা কনসেনসাস হলো আমাদের সরকার, ডক্টর ইউনূস বলছেন যে এটা কতটুকু করবে। সো ওই আলোচনাটা পরে হবে। সো আমি ধারণা করি এবং তাদের উচিত হবে আগেইস্ট অন্যান্য রাজনৈতিক দল তো শুধু না, স্টেক হোল্ডার্স আছে আরো, কারণ আমরা সবসময় রাজনৈতিক দল তাদের মতো করে চিন্তা করবে, সমাজে আরো বিভিন্ন সমাজের নানা অংশীজন, যেমন আমি ধরি পুলিশ যে কমিশন আছে, সংস্কার কমিশন আছে, আমি খুব অবাক হয়েছি কেন ওখানে একজন সচিবকে দিতে হলো। মানে প্রশাসনের মানুষ এনে আপনি পুলিশের সংস্কার করবেন, আমাদের পুলিশে এতজন চাকরি করা মানুষের মধ্যে কেউ যোগ্য ছিল না। আচ্ছা, ধারণা করি উনি একজন পুলিশও নেবেন সাথে, পুলিশ কর্মকর্তা। কিন্তু খেয়াল করি তো, আমলারা পুলিশের গ্রিপ রাখতে চাইতে পারেন, উনি সংস্কার কমিশনটা ওনার মতো করতে চাইতে পারেন, পুলিশ তার মতো করতে চাইতে পারেন। ওখানে আবার রাজনৈতিক দলকে নিতে হবে যে কি চায়। আবার রিপন ভাই আর আমার বক্তব্য একই হবে না, কারণ রিপন ভাই তো ক্ষমতায় যাবেন। রিপন ভাই ক্ষমতায় গিয়ে চিন্তা করবেন পুলিশকে, আপনাদেরকে নিয়ে যাব। আচ্ছা, রিপন ভাই পুলিশের জন্য উনি চিন্তা করবেন আমি তো ক্ষমতায় যাচ্ছি, সো পুলিশকে কিন্তু আমি এইভাবে এভাবে হাতে রাখতে চাই। আবার আমার মতো দল আবার চাইবে রাদার পুলিশ আরেকটু তাদের মতো করে অটোনমাস হোক। আবার বাইরে কিছু মানুষ আছে, আমি কিন্তু আজকে এই রকম সবার কাছ থেকে মতামত একটা আমি গ্রাফিতে দেখলাম, এখানে লেখা আছে যে দলীয় পুলিশ চাই না, স্বাধীন পুলিশ চাই। মানে আমাদের ছেলে মেয়েদের আকাঙ্ক্ষাগুলো কত দেয়ালে লেখা। এটা কিন্তু আমার দলও কিন্তু এইটা পছন্দ করে যে না, আমরা আওয়ামী পুলিশে যেমন বিরোধিতা করেছি, একইভাবে আমরা বিএনপি পুলিশের ভবিষ্যতে দেখতে চাবো না। আমি যদি আপনার ওই কথাটা একটু মানে কন্ট্রাডিক্ট না, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। এটা মানে ডক্টর ইউনূস সরকারের যে দুর্বলতাগুলোর কথা বললেন, বা মানে সচিবালয়ের লোকেরা দেখছেন একসময় তারা হাত পা ছেড়ে দেবেন, কাজ করবেন, আমি বিষয়টা ওইভাবে সরকারের দুর্বলতাটা ওইভাবেই দেখতে চাই না। আমি সরকারের এই যে সব মানে বলতে পারেন যে যেমন আপনার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ডিসিশন চেঞ্জ করছেন বা একটু সরে আসছেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু ওই যে আপনি যেটা বললেন যে সরকার যেহেতু চাপিয়ে দিতে চায় না, অথবা আন্দোলন বা বিরোধিতাকে দমনও করতে চায় না, আমার কাছে এটা মনে হচ্ছে যে মোর অ্যাকোমোডেটিভ স্পিরিট থেকে, অ্যাটিটিউড থেকে ডক্টর চিন্তা, আচ্ছা তার গভর্নমেন্ট চিন্তা করছে, পার্টিকুলার আমি যদি চিফ অ্যাডভাইজারের কথা বলি, আচ্ছা মানুষ যখন এটাকে একটু প্রতিবাদ করছে অথবা তাদের মানে ভিন্ন অবস্থান আছে, অলরাইট এখানে এইটা আমরা ভাবতে পারি বা দেখতে পারি, বা একটু এটাকে আমি এই গভর্নমেন্টের দুর্বলতা আমি মোটেই বোধ করছি না। ডক্টর রিপন, আপনার কাছে অন্য একটা প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। সাম্প্রতিক সময়ে ভারতের ব্যাপারে মির্জা ফখরুল কথা বলেছেন এবং সম্পর্কের বরফ গলছে বলে তিনি বলেছেন। এই বরফ গলা ব্যাপারটা আসলে কি? বরফ গলার মানে আপনি আপনার মতো আমি হেডিংটা দেখেছি। আমি যেটা মনে করি যে আসলে মানে ভারতের ওদের অ্যাটিচিউডে, ওদের কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে, তারা যেটা মনে করতো বাংলাদেশ মানে শেখ মুজিব, বাংলাদেশ মানে আওয়ামী লীগ, বাংলাদেশ মানে শেখ হাসিনা, অত শুধু তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, জনগণের সাথে সম্পর্ক রাখার বিষয়টা তারা ভাবেনি। তো জনগণ যে একটা বড় ফ্যাক্টর, জনগণই যে সকল ক্ষমতার উৎস, জনগণই যে আপনার গণেশ উল্টে দিতে পারে, তো এটা তো মানে ভারত মানে জানার কথা, কিন্তু ভুলে যায় মাঝে মধ্যে। 75 সালেও তাদের রিডিংটা ভুল ছিল, ওখানে ওইটাও তারা ভাবতে পারে। 90 সালে তারা যে এরশাদকে এনেছিল, আমি মনে করি এরশাদ গভর্নমেন্ট, এরশাদের সামরিক সরকার ইনস্টলড বাই দ্য ইন্ডিয়ান, মানে তাদের একটা ছিল, মানে সাপোর্ট ছিল, তাদের প্রশ্রয় বা তাদের মদদেই মানে বিএনপিকে ডিমিনিশ করার জন্য এসেছিল। এখন তারা ঠিক মানে এই গণঅভ্যুত্থানের পরপর কিছুদিন তাদের একটা বৈরী মনোভাব দেখা গেছে। স্টেটমেন্টের কথাবার্তা, কথায় কথায় বাইডেন সাহেবের কাছে নালিশ করা, বাংলাদেশ নিয়ে নালিশ করা, এগুলো মনে হয়েছে। লাস্ট মোমেন্টে যেটা মনে হলো, গত কয়েকদিন আগে আপনার ওদের যে মানে ফরেন মিনিস্টার মিস্টার জয়শঙ্কর, তিনি যে স্টেটমেন্টটা করেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক উন্নত করতে চান, অর্থাৎ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি তারা যদি রেসপেক্টফুল হন, তারা যদি তাদের আগের অবস্থান থেকে সরে আসেন, তাদের একটা রিজিড অবস্থান ছিল যে আওয়ামী লীগ ছাড়া তারা কিছু বোঝেন না, সমস্ত ডিমগুলো তারা এক ঝুড়িতে রাখতে চাইতেন, চেয়েছেনও তাই, করেছেনও তাই, তাই না? সুজাতা সিংকে এনে দিয়ে ওই আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্যেই
তারা মানে যেন তেন নির্বাচন তারা 2014 সালে করিয়ে নিয়েছেন। ওই অবস্থা থেকে তারা যদি রিয়ালাইজ করতে পারেন, ইটস নট বরফ গলা, মানে এইটা নয় যে বিএনপির সাথে সম্পর্ক বরফ গলা। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সাথে বাংলাদেশের বাস্তবতাটা তারা মানে যদি উপলব্ধি করে থাকেন রিয়েলি। আমি তো আলোচনার মধ্যে ছিলাম না, ইনফ্যাক্ট আমাদের সেক্রেটারি জেনারেল তিনি আলোচনা করেছেন, সেখানে হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে তাদের হাই কমিশনার যদি এই মনোভঙ্গি অথবা এইভাবে যদি প্রকাশ করে থাকেন যে বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা এগিয়ে নিতে চান, নতুন পার্সপেক্টিভের জনগণের আকাঙ্ক্ষার প্রতি তারা রেসপেক্টফুল হয়ে থাকেন, আমি মনে করি যে সেটা দু দেশের জন্য। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে জামাতকে কেন্দ্র করে বিএনপির সাথে এই মুহূর্তে জামাতের যে নতুন বাংলাদেশ নিয়ে তাদের যে চিন্তাধারা সেটা মিলছে কিনা, এবং যে জাতীয় সরকারের কথা আপনারা বলছেন সেখানে জামাত থাকবে কিনা? আমি আপনাকে বলি, জামাত আমাদের সাথে সেইভাবে আমাদের সাথে আন্দোলনে ছিল না, অনেস্টলি বলি। আমরা যদি বলি যে আমাদের সাথে মূলত গণতন্ত্র মঞ্চ, 12 দলের সমমনা জোট, আমরাই কিন্তু আন্দোলন ছিলাম। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু ওইটাই বলেছেন, যারা আমরা একসাথে এক দফার আন্দোলনটি করেছি। আমরা যদি ভবিষ্যতে জাতীয় সরকার যেটা মানে গঠন করব মানে পোস্ট ইলেকশন সিনারিওতে, সেক্ষেত্রে আমরা যারা এক দফার আন্দোলন করেছি, আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে বিভিন্ন সময় মত বিনিময় হয়েছেন, তাদের সাথে আমরা মত বিনিময় করেছি, আমরা এই শক্তিগুলোকে নিয়ে আমরা মানে জাতীয় সরকার গঠন করব, খুব ক্লিয়ার, এটার মধ্যে কোনো ধোঁয়াশা নেই। আর তাদের সাথে সম্পর্কের বিভিন্ন ধরনের ধারণা সম্পর্কে রিফট হলো কিনা, রিফট হওয়ার বিষয় না, তাদের সাথে আমাদের জোট আনুষ্ঠানিক ভেঙে গেছে অনেক দিন আগেই। বরং আমরা যখন রোডম্যাপ শব্দটি উচ্চারণ করলাম, যৌক্তিক সময়ের মধ্যে মানে আপনার সংস্কার শেষ করে যখন নির্বাচন আয়োজন করার কথা বললাম, বরং তখন দেখা গেছে জামাত ইসলাম আমাদের নাম না ধরে প্রকারান্তরে বলার চেষ্টা, কোনো রাজনৈতিক দল খুব তাড়াহুড়া করছে ইত্যাদি বরং বলা যেতে পারে। সমালোচনার তীরটা আমাদের দিকে ছিল। এরপরে অনেকে এইভাবে বলা, বিএনপি কেন হয়তো তাড়াহুড়া করছে, কথাটা সুরটা তুলে দিয়েছিল কিন্তু জামাত ইসলাম। এখন এবং ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের চেয়ে আরও 2 কাঠি এগিয়ে এখন জামাতের আমির বললেন গতকালকে যে সম্মানের সাথে বিদায় দিতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে। আমরা কিন্তু এখনো সম্মান অসম্মানের কোনো কথাই বলি না। আমরা বলেছি যে সরকারের এজেন্ডার সাথে আমরা একমত, তাদেরকে আমরা সময় দিতে চাই এবং তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ এই সরকার আমাদের সরকার, মানে জনগণের সরকার। নিশ্চয়ই। ডক্টর জাহেদ, আমাদের সাথে আমাদের দৃষ্টিভঙ্গিগত অনেক সাম্প্রতিক সময়ে জামাতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু সাংবাদিকের বৈঠকের ছবি আমরা দেখেছি। আওয়ামী লীগকে দল হিসেবে ক্ষমা করে দেওয়ার মতন বিষয়ও তারা বলছেন। জামাতের অবস্থানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? মানে এখন যেটা হয়েছে, জামাতের নতুন রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যখন মাঠে ছিল, আমরা একদম খুব ক্রুড কথা যদি বলি, বিএনপি একটা জাতীয় সরকারের কথা বলছেন, কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সিনারিওটা কি? সিনারিওটা হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘদিন খুব শক্ত দল হিসেবে মাঠে আসবে না। আওয়ামী লীগের নিষিদ্ধের আলাপ আসছে, আপনি যদি এটা বাদও দেন, তারা যা করেছে গত কয়েক বছরে এবং শেষে এসে জুলাই ম্যাসাকার, এটা যদি আমরা ঠিকমতো ডকুমেন্ট করে সেটা যদি মানুষের সামনে প্রপাগেট করতে পারি, বহু বছর আসবে না। তাহলে পলিটিক্যাল সিনারিও সামনে হচ্ছে। ডক্টর জাহিদ, পলাতক দলগুলো, পলাতক সরকার পৃথিবীতে ঘুরে আসছে, কোনো নজির নাই। আছে, মানে সন্তান এসছে, এই যে বং মার্কস এসছে, অনেক বছর, এই জন্য অনেক বছর আসবে না, এটা ফর শিওর। আমরা যদি একেবারে যাতা করতে না থাকি এই দেশ চালাতে গিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। ফলে ওই প্রেক্ষাপটে বিএনপির আসলে জামাতকে আর প্রয়োজন নেই। জামায়াতের সোশ্যাল মিডিয়ার অনেক বেশি সরব উপস্থিতি দেখে, অনেক বেশি নয়েজ দেখে অনেকের মনে হয় যে জামাত সম্ভবত আমাদের সোসাইটিতে অনেক ঢুকে বিরাট সমর্থন হয়েছে। আমি মনে করি না। কিন্তু জামাতের যে ভোটের পার্সেন্টেজ, যদি কম করেও ধরি অ্যারাউন্ড 5% বা একটু বেশিও হতে পারে, আমরা ভোট নাই তাই বলতে পারছি না, এটাও কিন্তু ম্যাটার করছিল যখন আওয়ামী লীগ থাকছে। সো ভবিষ্যতের পলিটিক্যাল সিনারিওতে বিএনপি কিন্তু জামাতকে আর দরকার নেই। সো এখন জামাত রাদার তার নিজের ঘর তাকে গোছাতে হবে, এবং সেই কারণেই বিএনপি কিন্তু তার পটেনশিয়াল টার্গেট। কারণ জামাতের যে ভোট ব্যাংক নিয়ে জামাত কাজ করার চেষ্টা করবে, ঘটনাচক্রে তার একটা অংশ বিএনপির মধ্যে আছে। সো সেই চেষ্টা সে করে যাবে, সে করছে, তার মতো করে করছে। এবং ওটা করতে গিয়ে মানে হঠাৎ করে আপনি একটু মনোযোগ পাচ্ছেন, মানুষ কথা বলছেন এবং কথার কনসিস্টেন্সি নাই। এই যে নির্বাচন নিয়ে একবার বললেন ওর মাথা নষ্ট হয়েছে, আবার এখন বলছেন এটা। আপনি গিয়ে অত্যন্ত বিতর্কিত একটা শিল্প গোষ্ঠীর সাথে দহরম মহরম করছেন, আপনি একেবারে ঘৃণিত সাংবাদিকদের সাথে গিয়ে বসছেন, যারা জাস্ট পালানো ছাড়া বেঁচে টিকে আছে, তাদের সাথে আপনি করছেন, এবং আপনি আওয়ামী লীগকে মাফ করছেন। আবার পরে বলছেন, আপনি কিন্তু এর পরেই আবার বলছেন যে যারা
গণহত্যা করেছে তাদেরকে মাফ করা হবে না, এরকম আলাপ আবার তিনিই করছেন। বা তাদের রাজনীতির সুযোগ নাই। নাই, আপনি আওয়ামী লীগকে ক্ষমা করছেন বলছেন, মানে জামায়াতের আমিরকে একটু বুঝে নিতে হবে অপরাধের ক্লাসিফিকেশন। আপনাকে কেউ খুন করেছে, আপনার রিলেটিভ কেউ খুন করেছে, আপনি সেটা বলতে পারেন। আওয়ামী লীগ কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছে। Exactly. আমরা বিচার করতে যাচ্ছি আইসিটিতে অথবা আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের জন্য। সব খুন কিন্তু মানবতা বিরোধী অপরাধ না। আপনি আপনার দেশে এমন কিছু ক্রাইম করছেন যেটা ঘোষিত, যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে, তো সেই অপরাধ আপনি ক্ষমা করে দিতে পারেন এবং আওয়ামী লীগকে আপনি ছেড়ে দেবেন। 64 মানে জন আমার শিশু কাছে মারা মনে গেছে। হয়েছে কি, মানে আমি বিশেষ করে ওনাদের সভাপতির নানার ক্ষেত্রে দেখে মনে হচ্ছে অনেক মনোযোগ পাচ্ছেন মিডিয়াতে এবং নানা রকম কথা বলছেন এবং ঘটনাচক্রে কোনোটারই আসলে কনসিস্টেন্সি নাই। এটা তাদের ঠিক হচ্ছে না তাদের নিশ্চয়ই। জায়গা অনেক থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।